শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের বাংলা প্রথম পত্র একবারে এ টু জেড এমসিকিউ সাজেশন আজকে ভিডিওতে দেখব। তোমাদের গল্প, কবিতা সবগুলার শর্ট সিলেবাস অনুযায়ী আমরা দেখব, যেগুলা তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে ভাইয়া, সেগুলা থেকে বাছাইকৃতভাবে আমরা এমসিকিউ গুলা রাখছি, যেগুলা থেকে 30টা এমসিকিউ 30টা কমন পড়বে ইনশাল্লাহ পরীক্ষায়। তো চলো আমরা এখন এমসিকিউ গুলা পড়ি এবং শিখি। 1 নাম্বার, আম আঁটির বেপু গল্পের অপুর খেলনা পিস্তলের দাম কত? অপুর খেলনার পিস্তলের দাম হলো 2 পয়সা। এরপরে দেখো 2 নাম্বার, অপুর কাছে টাকা টিনের বেপু বাঁশিটির দাম কত? 4 পয়সা। এরপরে দেখো, অপু বাসি কাপড়ে তেলের ভার ছুঁতে চায় না কেন? মায়ের ভয়ে। এরপরে দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1894 সালে তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেন কত সালে? 1950 সালে। ঠিক আছে? তো এরপরে দেখো, আম আঁটি বেপু এই গল্পের লেখক হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপরে আমরা দেখি, আম আঁটি বেপু গল্পটি কোন গ্রন্থ থেকে সংরক্ষিত? এটা হবে পথের পাঁচালী। তোমাদের এই ধরনের এমসিকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোন গ্রন্থ থেকে সংরক্ষিত করা হয়েছে এই গল্পটা। এই প্রশ্নর এমসিকিউ গুলা সবগুলা তোমরা শিখে ফেলবা। 7 নাম্বার, দুর্গার মেয়ের নাম কি? দুর্গার মেয়ের নাম হলো সর্বজয়া। 8 নাম্বার, চুফরি শব্দের অর্থ হলো ছোট ঝুড়ি। 21-এর গল্প কোন সংকলন থেকে নেওয়া হয়েছে? তো এটাও গুরুত্বপূর্ণ, গল্প ও সমগ্র। এরপরে দেখো 10 নাম্বারটা, 21-এর গল্পের প্রধান চরিত্রের নাম কি? তপু। তপুর স্ত্রী কে? তপুর স্ত্রী হলো রেনু। এরপরে দেখি, তপু কিসে নিহত হন? মিলিটারির গুলিতে তপু কি হন ভাইয়া? নিহত হন। নিচের কোনটি জহির রায়হানের লেখা উপন্যাস? 1000 বছর ধরে। এই লেখাটা কার? জহির রায়হানের। এরপরে দেখো 14 নম্বর, জহির রায়হান কোন সালে নিখোঁজ হন? জহির রায়হান 1972 সালে কি হন? নিখোঁজ হন। জহির রায়হান মৃত্যুস্থান কোথায়? ফেনীতে তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। তপু কোন বিষয়ে পড়াশোনা করেছিলেন? ডাক্তারি বিষয়ে পড়াশোনা করেছিলেন। তারপরে দেখো, তপু কোন পেশায় স্বপ্ন দেখতেন? তপু ডাক্তার হওয়ার কি দেখতেন? স্বপ্ন দেখতেন। তপু কিসে নিহত হন? মিলিটারির গুলিতে নিহত হন। এরপরে দেখো, নিচের কচি ঢাল চিবালে কি উপকার পাওয়া যায়? চোখের ভালো থাকে বা চোখ ভালো থাকে। যকৃতের জন্য উপকারী কোনটি? নিমের পাতা যকৃতের জন্য উপকারী। নিমের কোন অংশটি অনেকেই চিবিয়ে খায়? নিমের ডাল। 22 নাম্বারটা, কবিরাজরা কিসের প্রশংসায় পঞ্চমুখ? এটা হলো নিমের পাতায়। 23 নাম্বার, একটা নতুন ধরনের লোক এলো। কে এলো? এটা হলো কবি এলো ভাইয়া। এরপরে দেখো, বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বনফুল। বলাই চাঁদ মুখোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে। 26 নাম্বার, বনফুল কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তিনি মণিহার গ্রামে জন্মগ্রহণ করেন। 27 নাম্বার, কত সালে বনফুলের লেখা প্রথম প্রকাশিত হয়? 1818 সালে। বনফুল কত সালে মৃত্যুবরণ করেন? 1979 সালে তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। নিম গাছ গল্পে কি সিদ্ধ করার কথা বলা হয়েছে? নিমের ছাল সিদ্ধ করার কথা বলা হয়েছে। বিজ্ঞরা কোনটি করতে নিষেধ করেন? নিমের গাছ কাটতে কি করেন? বিজ্ঞরা মানে বয়স্করা নিষেধ করেন। 31 নাম্বার, যকৃৎ ভালো রাখার জন্য তুমি কোনটি খাবে? নিমের পাতা খাবে। তারপরে দেখো 32, নতুন ধরনের লোক নিম গাছ দেখে মুগ্ধ হলো। এরপরে দেখো, নিম গাছের প্রশংসা করলো। কেডাইরা নতুন ধরনের লোক ছিল ভাইয়া? কবি ছিল ভাইয়া। এরপরে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান মেদিনীপুর। এরপরে দেখি আমরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন? কলকাতা সংস্কৃত কলেজ। তারপরে 35 নম্বর, প্রত্যয় প্রকার গল্পটির লেখক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যু কবে হয়েছিল? 1891 সালে। আলী ইবনে আব্বাস কোন শহরে একজন সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করেন? দামাস্কে। এরপরে দেখো 38 নম্বর, খলিফা মামুন কোন শহরের শাসক ছিলেন? বাগদাদের শাসক ছিলেন খলিফা মামুন।
এরপরে যদি আমরা দেখি ৩৯ নাম্বার, আলী ইবনে আব্বাসের চরিত্র কেমন? কৃতজ্ঞ, সাহসী। প্রত্যুপকার শব্দের অর্থ হলো প্রতিদান দেওয়া। খলিফা আশ্রয়দাতার প্রকৃত চরিত্র সম্পর্কে কি জানতে পারেন? তিনি ন্যায়ের অধিকারী। এরপরে দেখো, বন্দি ব্যক্তিকে কোথায় যেতে চেয়েছিল মুক্তির পর? বন্দি ব্যক্তি কোথায় যেতে চেয়েছিল মুক্তির পরে? তার পরিবারের কাছে। ভাগ্য শব্দের অর্থ কি? ভাগ্য অর্থ হলো শক্তি। পঞ্চতন্ত্র কার রচনা? সৈয়দ মুজতবা আলী এর রচনা হলো পঞ্চতন্ত্র। ৪৫ নাম্বার, সৈয়দ মুজতবা আলী কোথায় মারা যান? ঢাকায় মারা যান। প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে কোন কোন ঋতুর কথা প্রকাশ পেয়েছে? শীত, গ্রীষ্ম। আব্দুর রহমান আগে কোথায় ছিল? পল্টন ছিল। বই পড়া প্রবন্ধে লাইব্রেরির সার্থকতা কিসের চেয়ে কম নয় বলা হয়েছে? হাসপাতালের চেয়ে। এরপরে দেখো, বীরবল সাহিত্যের ছদ্মনামে কি লিখতেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বই পড়া প্রবন্ধের রচয়িতা হলো প্রমোদ চৌধুরী। এরপরে দেখো, প্রমোদ চৌধুরীর মতে দর্শনের চর্চা কোথায় হয়? গড়ে হয়। প্রমোদ চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন ৭ই আগস্ট ১৮৬৮ সালে। প্রমোদ চৌধুরী কোন বিষয়ে এম ডিগ্রি অর্জন করেন? ইংরেজি বিষয়ে। প্রমোদ চৌধুরী কোন তারিখে মৃত্যুবরণ করেন? ২ সেপ্টেম্বর ১৯৪৬ সালে। ৫৫ নম্বর, মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কি ভাইয়া? মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলো মোবাইল টিপা, মনে করো না, এটা হলো বই পড়া। ঠিক আছে, তুমি মোবাইল টিপে এখনের যুগে মনে করতে পারো রিলস দেখা, টিকটক দেখা। নো, এটা হলো বই পড়া। এটাকে তোমাকে অভ্যাস করতে হবে। ৫৬ নাম্বার, কি লাভের জন্য আমরা সকলেই উদার উদার? এটা হলো শিক্ষার ফল। এরপরে দেখো, শিক্ষার ফলটা পাওয়ার জন্য আমরা উদার হয়ে আছি। ঠিক আছে, এটা করা যাবে না। মানুষ পুরো মনটা সাক্ষাৎ পাওয়া যায় একমাত্র কিসে? সাহিত্যে তার পুরো মনটার কি পাওয়া যায়? সাক্ষাৎকার পাওয়া যায়। এরপরে দেখো, শিক্ষা ও মানুষত্ব প্রবন্ধে মানব জীবনকে কয়তলা বিশিষ্ট গড়ের সাথে তুলনা করা হয়েছে? দোতলা গড়ের সাথে তুলনা করা হয়েছে। এরপরে দেখো, শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি? অপ্রয়োজনের দিক হলো শিক্ষার শ্রেষ্ঠ দিক। এরপরে দেখো, শিক্ষার আসল কাজ কি ভাইয়া? মানুষত্বের বিকাশ ঘটানো হলো শিক্ষার আসল কাজ। ৬১ নাম্বার, শিক্ষাদানের মাধ্যমে কিসের স্বাদ পাওয়া যায়? মানুষত্বের স্বাদ পাওয়া যায়। মোতাহার হোসেন চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন? ১৯৫৬ সালে। মোতাহার হোসেন চৌধুরী কি করেন ভাইয়া? মৃত্যুবরণ করেন। জীবন সত্তার ঘর থেকে মানব সত্তার গড়ে উঠার মই হলো শিক্ষা। জীবন সত্তার ঘর থেকে মানব সত্তার গড়ে উঠার মইটা কি ভাইয়া? শিক্ষা। নিগর শব্দের অর্থ হলো শিকল। এরপরে দেখো, শিকলের পরে ৬৫ নাম্বার, জীব সত্তাকে টিকিয়ে রাখতে কোনটি প্রয়োজন? অন্ন, বস্ত্র প্রয়োজন। ৬৬ নাম্বার, মানব উন্নয়নের জন্য প্রয়োজন কোনটি ভাইয়া? প্রথমটা, দ্বিতীয়টা। যথার্থ শিক্ষা, সুশৃঙ্খলা সমাজ কাঠামো। এরপরে আমরা দেখব ৬৭। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ১৮৬১ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? এই সালটা তুমি ইংরেজিতেও শিখবা ভাইয়া, বাংলাতেও শিখবা। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? বঙ্গাব্দে হইলে তুমি বাংলায় দিবা ১২৬৮, আর ইংরেজিতে খ্রিস্টাব্দে হলে দিবা ১৮৬১ সালে। এরপরে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলির জন্য কি পান? নোবেল পুরস্কার পান কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এশিয়াদের মধ্যে সাহিত্যের সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? প্রবন্ধ সংগ্রহ। সুভা গল্পের মেয়েটির নাম কি রাখা হয়েছিল? সুভাষিনী। তারপর দেখো, চিফ পেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? প্রতাপের প্রধান শখ ছিল। তখন কে জানিত সে বুবা হইবে? এখানে কার কথা বলা হয়েছে ভাইয়া? সুভাষিনীর কথা বলা হয়েছে। সুভাষিনী মানে কে? সুভাষিনী মানে হলো সুবা। ঠিক আছে, সুবা গল্প থেকে এটা আমরা পড়তেছি। এরপর দেখো, সুভাষিনী কয় বোন? ৩ বোন ছিল সুভাষিনীদের। সুভাষিনীর নাম কে রাখেন? সুভাষিনীর বাবা তার নাম রাখেন সুভাষিনী। সবাই ভুলে গেলেও কে বাঁচে? সুভাষিনী বাঁচে। সবাই ভুলে গেলে সুভাষিনী কি হয়? বাঁচে। ৭৭ নাম্বার, কোনটি কেউ কখনো ভুলেন না? এটা হলো বেদনা। সুভাষিনী বুবা ছিল, এই বেদনা কেউ কখনো বলে না, দেখলেই মনে হয়ে যায়। ৭৮ নাম্বার, সে কথা বলতে পারে না। এখানে যাকে নির্দেশ করা যায়? সুভাষিনীকে নির্দেশ করা যায়।
মাতা পুত্র অপেক্ষা কাকে নিজের বংশরূপে দেখেন? হ্যাঁ, মাতা পিতা অপেক্ষা কাকে বংশরূপে দেখেন? কন্যাকে। কন্যার গুণ অসম্পূর্ণ দেখলে কে সেটাকে নিজের লজ্জার কারণ বলে মনে করেন? এটার উত্তর হবে মাথা। শোবার কি ছিল না? শোবার কথা ছিল না। হ্যাঁ, শোভা হয়ে কথা বলে কে? প্রকৃতি শোভা হয়ে কথা বলে। প্রতাপ শোভাকে কি পাওয়া গেছে বলে? বর পাওয়া গেছে বলে। তারপরে দেখো শোভা ঘর থেকে বের হয়ে কোথায় লুটিয়ে পড়ে? নদীর তটে। এরপরে দেখো হিজরত শব্দের অর্থ হলো পরিত্যাগ। মোহাম্মদ অজেদ আলী পেশা হিসেবে কোনটি গ্রহণ করেন? হ্যাঁ, সাংবাদিকতা। কে সবচেয়ে বেশি সুদর্শন পুরুষ ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার শ্রেষ্ঠ বংশ কোনটি? কুরাইশ। এরপরে দেখো ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নগরীতে জন্মগ্রহণ করেন? মক্কায়। মক্কা বিজয়ের দিন কাফেররা কার সাথে হাঙ্গামা বাঁধিয়ে দেয়? এটা হলো খালিদের সাথে। ৯১ নাম্বারটা খাইবারের যুদ্ধে কাফেরদের আনন্দ আত্মহারা হয়েছিল কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরাজয়ের মিথ্যা সংবাদে। কিসে নিবিড় সাধনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র মধুময় হয়ে উঠেছিল? সত্যের। শেষ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যার পাশে ছিলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপরে দেখো ৯৪টা আমি কোনো আগন্তুক নই কবিতায়, এই যে কবিতা অংশ থেকে এখন আমরা শিখতেছি। দেখো আমি কোনো আগন্তুক নই কবিতায় অব্যাগত নয় কে? এটা হবে কবি। তারপরে দেখো আহসান হাবীব কর্মজীবনে কোনটি পেশা হিসেবে গ্রহণ করেন? সাংবাদিকতা। তারপরে দেখো আমি কোনো আগন্তুক নই কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যোন্নত? কদম আলী। এরপরে দেখো আহসান হাবীব। আচ্ছা, আমি কোনো আগন্তুক নই এই লেখকটা কে ভাইয়া? আহসান হাবীব। মৃত্যুবরণ করেন কত সালে? ১৯৮৫ সালে। আমি কোনো আগন্তুক নই কবিতায় কারা জানে কবি কোনো আত্মীয় নন? এটা হলো পাখিরা জানে। হ্যাঁ, জমিলার মায়ের রান্নাঘর কিসের প্রতিনিধিত্ব করে? গরিব ও অভাব শ্রেণীর। আচ্ছা, এরপরে দেখো ১০০ নাম্বার জমিন শব্দের অর্থ হলো ভূমি। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। বাংলা কোন তারিখে জন্মগ্রহণ করেন? ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ সালে। নজরুল হ্যাঁ শৈশব কোন ধরনের গানের দলে যোগ দেন? লেঠু গানের দলে যোগ দেন। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন চুরুলিয়া গ্রামে। আচ্ছা, হ্যাঁ, কাজী নজরুল ইসলাম বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন? এটাও দেখলাম। নজরুলের শৈশব আছে, এটাও দেখলাম। এরপর দেখো নজরুল কত বছর বয়সে বাকশক্তি হারান? ৪৩ বছর বয়সে। হ্যাঁ, উমর ফারুক কবিতার রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। মানুষ হইয়া মানুষের পূজা এখানে কবি কি বোঝানো হয়েছে? অপমান বোঝানো হয়েছে। মানুষ হইয়া মানুষের সেবা এটা কার নীতি? উমর রাদিয়াল্লাহু আনহু এর নীতি। উমর রাদিয়াল্লাহু আনহু কার কথা শুনে মদিনা থেকে খাদ্য বহন করেন? ক্ষুধার্ত শিশুদের মায়ের কান্না কথা শুনে। এরপরে দেখো ১১২ নাম্বারটা মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে দীক্ষিত হন? কত খ্রিস্টাব্দে? ১৮৪২ খ্রিস্টাব্দে। মধুসূদন দত্তের নামের প্রথম মাইকেল শব্দ যুক্ত হয় ১৮৪২ সালে। মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্যটি কোনটি? বীরাঙ্গনা হলো মাইকেল মধুসূদন দত্তের রচিত কাব্য। মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন ১৯শে জুন ১৮৭৩ সালে। কপোতাক্ষ নদ কবিতায় রচনাকালে কবি কোন দেশে ছিলেন? ফ্রান্সে ছিলেন। হ্যাঁ, কিন্তু সে এই স্নেহের তিস্তা মিঠে কার জলে? এই উক্তি কবি যে ভাব প্রকাশ পেয়েছে? এটার উত্তর হবে প্রথম নাম মমতা, অনুরাগ। এরপর কপোতাক্ষ নদ কবিতায় কবি প্রজা বলেছেন কাকে? কপোতাক্ষ নদকে প্রজা বলেছেন। কপোতাক্ষ নদ কবিতায় প্রতিচরণে কতটি করে মাত্রা আছে? ১৪টি করে মাত্রা আছে। এটা কিন্তু শিখে নিবা। ১৪টি করে মাত্রা আছে কপোতাক্ষ নদ কবিতায়। আচ্ছা, এরপর দেখো বিশ্বনবী গ্রন্থটি গোলাম মোস্তফা কোন ধরনের রচনা? জীবনী। গোলাম মোস্তফা কর্মজীবন কি ছিলেন? শিক্ষক ছিলেন। ১২২ নাম্বার বাদশাহ বাবর কে ছিলেন? মুঘল সম্রাট ছিলেন। হ্যাঁ, ১২৩ নাম্বার হুমায়ুন কে ছিলেন? বাদশাহ বাবরের পুত্র ছিলেন। ১২৪ নাম্বার তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় হান্ডি স্যার কে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, হান্ডি স্যার কে দাঁড়িয়ে আছে? এটা হবে অনাথ কিশোরী। বৃষ্টি কবিতায় রচয়িতা হলো ফররুম আহমদ। এরপরে বৃষ্টি কবিতার কতটি স্তম্ভে রচিত? ৪টি। তারপরে কাকে কেন্দ্র করে গ্রাম গড়ে উঠেছে? নদীকে কেন্দ্র করে গ্রাম গড়ে উঠেছে।
ফররুখ আহমদ, হ্যাঁ, এটা কোন দুইটি বিষয়ে অনার্সে ভর্তি হন? হ্যাঁ, অনার্সে ভর্তি হন দর্শন ও ইংরেজি। তিসিত্ব শব্দের বৃষ্টি কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পিপাসার্থ। ১৩০ নাম্বার, প্রকৃতিতে প্রাণ সম্পদন নিয়ে আসে কি? বর্ষা। প্রকৃতি প্রাণ সম্পদন নিয়ে আসে কোনটি? এটা বর্ষা। কবি আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন? হ্যাঁ, ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। বৈশাখ কবিতায় রচিয়ত কে? আল মাহমুদ। তারপরে ১৩৩, কবি আল মাহমুদ কোন পেশায়? হ্যাঁ, আচ্ছা, সাংবাদিকতা। অনেক কবি কি করতো? সাংবাদিকতা করতো প্রথমে, ঠিক আছে। ১৩৪, বৈশাখ কবিতায় কোন পাখির নাম, হ্যাঁ, এসেছে? এটা হলো বাবুই পাখির নাম এসেছে ভাইয়া, এটা মনে রাখবা। মিনতি শব্দের অর্থ কি ভাইয়া? প্রার্থনা। মিনতি, মিনতি অর্থ প্রার্থনা, মনে রাখবা। বৈশাখ কবিতায় প্রতিফলিত হয়েছে এটা এবং এটা সঠিক। বৈশাখের আগাছী রূপ, এরপরে দেখো প্রকৃতির নিষ্ঠুরতা। আচ্ছা, এরপর ১৩৭, সেই দিন এই মাঠ কবিতায় স্বপ্নকে সোনার, হ্যাঁ, বলা হয়েছে কেন? সুভাষ ত্রয়ী বলে। এরপরে দেখো ১৩৮, আমি চলে যাব, কোথায় যাবেন কবি? পরলোকে, পরলোকে যাবেন। হ্যাঁ, এরপরে দেখো লক্ষ্মী পেঁচা কার জন্য গান করবে? লক্ষ্মীটির জন্য গান করবে। নক্ষত্র শব্দের অর্থ কি ভাইয়া? নক্ষত্র শব্দের অর্থ হলো তারকা, তারকা। জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন? ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন। জীবনানন্দ দাশ মূলত আধুনিক জীবন চেতনার কবি। জীবনানন্দ দাশ আধুনিক চেতনার কবি, হচ্ছে জীবন চেতনার কবি। সেই দিন এই মাঠ হবে না কো জানি, হ্যাঁ, পঙ্গটিতে কবি মাঠ বলতে বোঝানো হয়েছে বা বুঝিয়েছেন মানুষের, হ্যাঁ, বিচরণ ভূমি। তারপরে আর নাই, এই পর্যন্তই রাখা হয়েছে। এইগুলা মনোযোগ দিয়ে পড়ে ফেলো। আর যারা এইগুলা পিডিএফ নিতে চাও ভাইয়া, জাস্ট খালি হোয়াটসঅ্যাপে যুক্ত হও। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, গ্রুপে জয়েন হও, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তোমাদেরকে আমরা দিচ্ছি। তোমরা যাতে এগুলা নিয়ে ভালো করে পড়ে এ প্লাস পেতে পারো, এটাই আমাদের কাম্য, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই, হ্যাঁ, তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবা আমাদের চ্যানেলটা।